মোহনা যেন বাড়া ভাতে ছাই পড়ল। সে সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলে উঠল, এই না না না। আরও আর তিথি মোহনার আশঙ্কিক চিৎকারে থতমত খেয়ে গেল। তিথি বলল, কিছু না কিছু না, বলছি যে আমি বরং থাকি, তোরা যা। এবার রিক্সাওয়ালা খেপে যায়। সে বলে, আপনারা কে কোথায় যাইবেন? জলদি উঠা পড়েন, বৃষ্টি আইব, তখন তো ঝামেলায় পড়ব রিক্সা লইয়া। রিক্সাওয়ালার কথা শুনে মোহনা এবার ওদের জোর করে বলল, আরে জেদ না করে তোরা ওঠ তো, আমার জন্য ভাবিস না। এমনিতেই তোদের বাসা দূরে, আমরা তো বেশি দূর না। হেঁটে গেলেই যেখানে আধা ঘন্টা লাগে না, সেখানে তোদের তো রিক্সায় আধা ঘন্টা চলে যায়। তার চেয়ে বরং তোরা যা। আচ্ছা যাচ্ছি, তুইও জলদি ফিরে যা, সাবধানে যাস। আরও কথাটি বলে উঠে পড়ল রিক্সায়, সাথে তিথিও, যার আগে মোহনাকে সাবধান করতে ভুলল না। আর এদিকে ওদের রিক্সা তুলে দিয়ে মোহনা বিশ্বজয়ে হাসি দিল, যেন অনেক বড় যুদ্ধ জয় করেছে। এবার সে নাচতে নাচতে চলো বাড়ির উদ্দেশ্যে। যার আগে গায়ের অ্যাপ্রনটা খুলে ব্যাগে ভরে নেয়। বৃষ্টিতে ভিজে নষ্ট হলে মা তাকে আস্ত রাখবে না, তাই এই ব্যবস্থা। কলেজ ব্যাগটা ওয়াটারপ্রুফ হয়, ভিজলেও সমস্যা নেই, ভেতরে পানি যাবে না, ফলে বই খাতা আর অ্যাপ্রন সবই সেফ থাকবে। মেঘের আওয়াজ বাড়ছে, বৃষ্টি পড়তে আর বেশি দেরি নেই। মোনার খুশি দেখে কি, বেশ চমচমিয়ে মুষলধারে বৃষ্টি পড়ছে। মোনা ধীরে ধীরে বৃষ্টি উপভোগ করতে করতে হাঁটছে। কিছুক্ষণ পর পর দাঁড়িয়ে গিয়ে দুহাত মেলে দিয়ে আবার ঘুরতে থাকে গোল গোল করে গাছ ধরে। বাকি রাস্তায় জনসমাগম তেমন নেই, নয়তো মোহনার এত তো বড় মেয়ের এত বাচ্চামি দেখলে নির্ঘাত লোকজন তাকে পাগলের উপাধি দিত। বৃষ্টির বেগ কমতে শুরু করেছে। এরই মাঝে হুট করে তার গায়ে ময়লা পানির ছিটা এসে লাগে। সাদা চুড়িদার কাদায় মাখামাখি হয়ে গিয়েছে। হতভম্ব মোহনা পাশ ফিরে দেখে একটা গাড়ি জোরে ব্রেক কষায় তার এই বেহাল দশা হয়েছে। তাই সে জোরে রাগী কণ্ঠে চিল্লিয়ে ওঠে, এই কি করলেন এটা? আমার জামা কাপড় তো নষ্ট করে ফেললেন। ক্যাবে ছিল চ্যান, মূলত তাদের বাসায় মেন রোড থেকে ভিতরের গলিতে। তাকে গলি পার করতে হয়, আর গলির রাস্তাগুলো একটু অসমান। কয়েকটা ছোট বড় গর্ত আছে, যাতে বৃষ্টির পানি জমা হয়েছে। মাত্র গলির মুখে এসেছিল গাড়িটা, এর মধ্যে একটা গর্তে পড়ে বেসামাল হয়ে গিয়েছিল গাড়িটা। তাই জোরে ব্রেক করেছিল, ফলশ্রুতিতে কাদা গিয়ে পড়ল মোহনার গায়ে। জায়ান কাঁচ নামিয়ে জানালা দিয়ে তাকালো, দেখলো সাদা চুড়িদার পরে একটা মেয়ে রণচণ্ডী রূপ ধারণ করে গাড়ির দিকে তাকিয়ে ফোঁস করছে। যে কোনো সময় রাগে ফেটে পড়বে টাইপ অবস্থা। জায়ান চুপ করে মেয়েটাকে খুঁটিয়ে দেখতে লাগলো। ফর্সা গোলগাল চেহারা, ছোটখাটো একটা মেয়ে, সাইজ 5 ফুট 3-এর বেশি হবে না, অথচ ছোট একটা মেয়ে, কি রাগ! পরক্ষণে জায়ান আবার নিশ্চিন্তাধারার প্রতি বিরক্ত হলো। কেন সে পুচকে একটা মেয়েকে দেখছিল, তাও এত মনোযোগ দিয়ে? সেটা তার বিরক্তির কারণ, তাই চোখ ফিরিয়ে নিল। এর মধ্যে আবারও কানে এলো মেয়েটির কণ্ঠ, এই বেয়াদব লোক, মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন নাকি? হ্যাঁ, রাস্তাঘাটে মানুষজন চোখে দেখেন না? ক্যাব ড্রাইভার তখন অনুতাপে সুরে বলে, সরি ম্যাম, খেয়াল করিনি আমি। প্রচুর বৃষ্টি, তার ওপর রাস্তা গর্ত ছিল, তাই দেখিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আপনার সরি দিয়ে কি করব আমি? আমার জামা কাপড় তো আর ঠিক হবে না। পরক্ষণে মোহনার মনে হলো আসলেই তো তার দোষ নেই, এমনিতেই বৃষ্টি, তারপর রাস্তায় গর্ত ছিল, তাই ভুলে হয়ে গেছে। তাই মোহনা নিজ অনুতপ্ত বোধ করলো, কারণ ঘটনা বিবেচনা না করে সে রেগে গিয়ে উল্টো তাদের কথা শুনিয়ে দিয়েছে। অন্যদিকে জায়ানের মনে হলো মেয়েটা খারাপ আচরণ করছে সরি বলার পরও। তার মতে মেয়েটি শুধু রণচণ্ডী না, তার সাথে সাথে কিছুটা বেয়াদব প্রকৃতির, নয়তো এভাবে কেউ কথা বলে? মোহনা কিছু বলবে একে জায়ান ধমকে বলে উঠল, এই পিচ্ছি মেয়ে, বড়দের সাথে বেয়াদবি করছো কেন? দেখছোই তো কোনো দোষ নেই, তারপরও বকেই যাচ্ছ। মোহনার মনে অনুতপ্ত বোধ এবার ঠাস করে পালিয়ে গেল। সে কাদের জন্য অনুতপ্ত হয়েছিল। নিজেকে প্রশ্ন করলো, সে কোথায় বেয়াদব তো লোকটা। মোহনা এবার বলে উঠল, বেয়াদব আমি না আপনি? হ্যাঁ, আপনার গায়ে পড়লে আপনি কি করতেন? আপনিও আমার মতোই করতেন। হুট করে এমন হলে যে কেউই রেগে যাবে। বেশি কথা বলছো মেয়ে,
দেখতে তো এইটুকুনি পিচ্ছি, আবার বড়দের সাথে তর্ক করো। এই দেখুন, একদম পিচ্ছি বলবেন না, আমি অনেক বড়। সে তো দেখতেই পারছি। মোহনা আরো কিছু বলতে নেবে, কিন্তু জান শুনল না। তাকে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলল। ড্রাইভারও তৎক্ষণাৎ গাড়ি স্টার্ট দিল এবং চলে গেল। এদিকে জান কথা শোনাতে না পারেই মোহনার রাগের অন্ত নেই। তবু সে চেঁচিয়ে বলল, ফালতু লোক কোথাকার, আবার সামনে পড়িস, দেখিয়ে দিব আমি মোহনা কি জিনিস। বলে সে হাঁটা ধরল বাড়ির উদ্দেশ্যে। বাড়ি এসে মোহনা আর এদিক ওদিক না থেকে দৌড়ে দোতলায় নিজের কক্ষের দিকে ছুটল। মার রান্নাঘরে এই সুযোগে নয়তো চোখে পড়ে আজ বকুনি খাবে। রুমে গিয়ে মোহনা তার দৌড় থামালো, কারণ এখন সে সেফ জোনে। তারপর আলমারি থেকে একটা ওয়ান পিস আর প্লাজো নিয়ে ঢুকে পড়ল ওয়াশরুমে। একেবারে শাওয়ার নিয়ে নিবে। প্রায় আধা ঘন্টা পর বের হলো সে। তারপর নিচে নামলো খাবারের উদ্দেশ্যে। খুব খিদে পেয়েছে, সকালে নাস্তাটাও করেনি। তারপর ক্যান্টিনে খাবার খেতে ইচ্ছে করেনি বিধায় তেমন কিছু আর খাওয়া হয়নি সারাদিনে। তাই এখন খেতেই হবে। নিচে নামার সাথে সাথেই কলিং বেল বেজে উঠল। মারা সবই কিচেনে, বাকি কাউকে দেখছে না। লিভিং রুমে যে দরজা খুলবে অগত্যা তাকিয়ে যেতে হলো। গিয়ে দরজা খুলে সামনে মানুষটাকে দেখে মোহনা বিস্ময়ে শেষ সীমায় পৌঁছে গেল। জোরে চিল্লিয়ে বলে উঠল, আপনি? ঘড়িতে 1:30টার কাছাকাছি। একটি আলিশান পূর্ণ ধাঁচের জমিদার বাড়ি নেয় দোতলা বাড়ির সামনে একটি গাড়ি এসে থামলো। বাড়িটির নেম প্লেটে সোনালী কারুকাজ খচিত লেখা খান ভিলা। গাড়ির পেছনে দরজা খুলে বেরিয়ে এলো নীলাদ্রি খান জায়ান। তার ফ্লাইট 10:30টায় ল্যান্ড করেছিল। বাসে আসতে বর্জ্য 2 ঘন্টা লাগে, কিন্তু মাঝপথে গাড়ি গর্তে পড়ে টায়ার ফুটো হয়ে গিয়েছিল। তারপর রাস্তায় গর্ত থাকে, বৃষ্টির সময় আসায় বেশ কষ্ট হয়েছে। প্রচুর বেগ পোহাতে হয়েছে। তাই বাসে আসতে আসতে 1:30টা বেজে গেল। যান ভাড়া দিয়ে বাড়ির দরজার সামনে এগিয়ে গেল। কলিং বেল টিপল। অনেকক্ষণ হলো, কিন্তু দরজা খোলার নাম নেই। সে বেশ কয়েকবার বেল দিল। এমনিতেই এত দেরি হলো, তার উপর কেউ দরজা খুলছে না। তাই জান প্রচুর বিরক্ত হলো। এটাই মূলত জায়ানের স্বভাব, খুব অল্পতে বিরক্ত হওয়া ও রেগে যাওয়া। তার ধৈর্য বরাবরই কম। ওদিকে মোহনা মাত্র সাহসের নিচে নামলো খাওয়ার জন্য। নিচে নামার সাথে সাথেই কলিং বেল বেজে উঠল। মারা সবাই কিচেনে, আর কেউ লিভিং রুমে নেই যে দরজা খুলে দিবে। অগত্যা তাকেই দরজা খুলতে হলো। দরজা খুলেই মোহনার সামনে মানুষটিকে দেখে বিস্ময়ের শেষ সীমায় পৌঁছে গেল। কিছুক্ষণ ফ্যাল করে তাকিয়ে রইল, চোখ দুটো বড় বড় করে। অপর প্রান্তের মানুষটিরও একই অবস্থা। সেও রাস্তার চোখ রুটে এই পিচ্চি মেয়েকে তাদের বাসায় দেখে হতভম্ব। তার কপালে ভাঁজ পড়ে চিন্তার, তবে সে তা প্রকাশ করল না। বড় নেই গম্ভীর চেয়ারে তাকিয়ে রইল। এবার মেয়েটির পরনে একটা মেরুন রঙের জামার কালো রঙের ওড়না আর প্লাজো। চুল দিয়ে টপ টপ পানি পড়ছে। মাথায় ঘোমটা দিয়েছে ওড়না দিয়ে, সামনে কয়েকটা ছোট চুল। মোহনাকে খুঁটিয়ে দেখতে দেখতে সে শুনল মোহনার চিৎকার। মোহনা নিজের বিস্ময় কাটিয়ে চেঁচিয়ে উঠেছে। এতক্ষণ জায়ান নিজের অভিব্যক্তি প্রকাশ না করলেও এবার তার 2 হাত কানে দিয়ে বলে উঠল, এই ঝগড়ুটে পিচ্ছি, আসতে এত জোরে চেঁচাচ্ছ কেন? মোহনা 2 হাত কোমরে দিয়ে এমন ভাবে দাঁড়ালো যেন কোনো ঝগড়ার কম্পিটিশন হচ্ছে, আর সে আট ঘাট বেঁধে নেমেছে এবং যে করে হোক তাকে জিততেই হবে। সে জায়ানের কথার প্রতি উত্তরেই বলল, চাচাবো না তো কি করব, রাস্তায় তো ফালতুমি করছিলেন, ফালতু লোক কোথাকার। এখন কি বাসায় করতে আসছেন? হ্যাঁ, এই বেয়াদব মেয়ে, আমাকে দেখতে তোমার ফালতু মনে হয়? তা নয় তো কি। এই মেয়ে, মুখ সামনে কথা বলো। বড়দের সম্মান করতে জানে না, আবার আসছে কথা বলতে। আপনি নিজে কি? হ্যাঁ, আপনিও তো কথা বলতে পারেন না সুন্দর করে। জায়ান কথা বাড়াতে চাইল না, কথাই কথা বাড়ে। এমনিতে সে প্রচুর ক্লান্ত, তাই ঝগড়াটা আসছে না ভেতর থেকে। তাই ঝগড়াটা করতে চাচ্ছে না মূলত, তাও আবার এই পিচ্চির সাথে। তারপর জায়ানের খুব খিদেও পেয়েছে। আগে রুমে গিয়ে গোসল করে ফ্রেশ হতে হবে, তারপর খেয়ে দিয়ে ঘুম। তারপর সবার শেষ হলো বাড়ির সবার সাথে কথা বলা। তাই সে মোহনার উদ্দেশ্যে বলে উঠল, একদম চুপ পিচ্ছি মেয়ে, আরেকবার তর্ক করবে না বড়দের সাথে। তোমাকে পরে দেখে নেব, এখন সরো সামনে থেকে। মোহনাকে সরতে বলল, সে সরল না, বরং ঠায় দাঁড়িয়ে রইল। জায়ান তাকে পাশ কাটিয়ে ভেতরে চলে গেল। ওইদিকে মোহনা আবার ফোঁস করতে লাগলো,
ফালতু লোকটা আবারও তাকে কত বড় অপমান করে গেল। আবার তাকে ভাব দেখিয়ে কিনা তার বাসায় ঢুকলো। মোহনাও আর দাঁড়ালো না, সেও ছুটলো পেছন পেছন। ওদিকে ঝগড়াঝাটি চিৎকার চেঁচামেচি শুনে নাফিসা, মীরা আর রূপা বেগম রান্নাঘর হতে তড়িঘড়ি করে বেরিয়ে এলেন। এসে মীরা বেগম হতভম্ব হয়ে গেলেন নিজের ছেলেকে দেখে। আজ কত বছর পর সামনাসামনি দেখছে। চোখ ফেটে দলা পাকিয়ে কান্নারা সব বেরিয়ে আসছে। সে ছুটে গিয়ে জড়িয়ে ধরল জায়ানকে। আর ওদিকে নাফিসা আর রূপাও বেশ অবাক হয়েছে এতদিন পর জায়ানকে দেখে। কিন্তু সবচেয়ে বেশি অবাক লাগছে মোহনার। সে বেচারি বুঝতেও পারছে না কাহিনী কি, কেনই বা বড়মা ওই ফালতু লোকটাকে জড়িয়ে ধরে কাঁদছে। মীরা বেগমের কান্না থামাতে এবার জায়ান বলে উঠল, আর কত কাঁদবে আম্মু, ফিরে এলাম তো তোমাদের কাছে। মীরা বেগম ছেলের বুক থেকে মাথা তুলে ছেলের দিকে তাকিয়ে বলেন, নিজে থেকে এসেছিস নাকি? আসিসনি তো, সেই তো ওখানে পড়ে থাকতি, আমাদের কথা ভাবিস নাকি? বলতে বলতে আবারও কেঁদে দিল মীরা। আর মোহনার এবার বোধগম্য হলো সম্পূর্ণ বিষয়টা। এই ফালতু লোকটা আর কেউ নয়, বরং তারই বড় ভাইয়া জায়ান খান। জায়ান মীরার চোখ দুটো মুছিয়ে দিল। হয়েছে তো, আর খেতো না। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি মানছি যে নিজের ইচ্ছায় আসিনি, কিন্তু এসেছি তো। এবার থেকে তো তোমাদের সাথেই থাকবো। মীরা বেগম আর প্রতি উত্তর করলেন না, নিঃশব্দে ছেলেকে ছেড়ে দাঁড়ালেন। জায়ান আবার এগিয়ে গিয়ে নাফিসা আর রূপা বেগমকে একসাথে জড়িয়ে ধরেন। প্রশ্ন করে, কেমন আছো মেজো আম্মু আর ছোট আম্মু? রূপা বেগম জায়ানের বাহুতে চাপড় মেরে বলল, ভালো আর থাকতে দিচ্ছিস কই? তুমিও দেখছি আম্মুর মতো করছো। তো আমি মেজো আম্মু হলেও কি, তোর আম্মু না যে করবো নাপার মতো? আচ্ছা সরি বাবা, যা ইচ্ছে করো, কিন্তু ছোট আম্মু কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? এবার নাফিসা মুখ খুলল। সে বলল, কিছু না আব্বু, কতদিন পর তোকে দেখলাম তাই খুশিতে এক প্রকার কথা বলতে ভুলে গেছি। জায়ান আবারও নাফিসাকে জড়িয়ে ধরে মীরা আর রূপা বেগমের উদ্দেশ্যে বলল, দেখেছো তোমরা আমার ছোট আম্মুকে? আমার আসার পরই তো দুজন কান্না শুরু করে দিয়েছো। একমাত্র ছোট আম্মুই খুশি আমার আশাতে, তোমরা কেউ খুশি না। খুশি হলে কাঁদতে না এভাবে। এবার মীরা বলে, হয়েছে, রাখ তোর ন্যাকামি। আমরা খুশি নাকি অখুশি আর তোর ভাবতে হবে না। চল মায়ের সাথে দেখা করবি। না আম্মু, এখন না, আগে গোসল করব, একেবারে ফ্রেশ হয়ে দাদিদের কাছে যাব। আচ্ছা তাহলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। এদিকে মোহনার যতই বড় ভাই হোক না কেন, লোকটা কেন জানি মোহনার জায়ানকে ভালো লাগছে না। কথায় আছে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। মোহনারও হয়েছে এই দশা। প্রথম দেখা শুভ না হওয়াই এখন লোকটাকে আর ভালোর কাতারে ফেলতে পারছে না সে। তাই মোহনা আর দাঁড়ালো না ওখানে, নিজ রুমে যাওয়ার জন্য সিঁড়ির দিকে পা বাড়ালো। আর এদিকে মোহনার মা নাফিসা বেগম মেয়ের কাণ্ডে খুবই বিরক্ত হলেন। আচ্ছা, অসামাজিক মেয়ে তৈরি হয়েছে তার। নাফিসার ভাষ্যমতে বাসে বড় ভাই এসেছে কতদিন পর, কোথায় এসে কৌশল বিনিময় করবে, তা না করে করছেটা কি? ধেই ধেই করে সিঁড়ি ডিঙ্গিয়ে দোতলায় চলে যাচ্ছে। নাফিসা এবার কিঞ্চিত রাগত স্বরে মেয়েকে ডেকে উঠলেন, মোহনা, এই মোহনা, উপরে কোথায় যাচ্ছিস? জায়ান এসেছে, পরিচিত হ বড় ভাইয়ার সাথে। মোহনার নামটি শুনে জায়ান এদিক ওদিক তাকায়, কাকে সম্বোধন করছে জানার জন্য। পরক্ষণে বুঝতে পারি ওই পিচ্ছি ঝগড়ুটে মেয়েটাকে ডাকছে। আম্মুদের সাথে কথা বলতে বলতে তো আর ওর কথা মনেই ছিল না। জায়ান মনে মনে ভাবে, মোহনা তো তার ছোট আব্বুর মেয়ের নাম। সেই পিচ্ছিটা যে তার আগে পিছে জায়ান ভাই করে ছুটত। মোহনাকে বলে কয়েও বড় ভাইয়া ডাকতে পারতো না। তার এক কথা, ডাকলে সে জায়ান ভাই বলেই ডাকবে। জায়ান বুঝতে পারে ওই পিচ্ছি মোহনা আর কেউ নয়, বরং এই ঝগড়ুটে পিচ্ছিটাই। কত বড় হয়ে গেছে মেয়েটা। সে যখন যায় তখন সে 10-11 বছরে পিচ্ছি ছিল। আর যেহেতু তার যাওয়ার প্রায় 7 বছর হলো, তাহলে এখন তার বয়স প্রায় 17। যদিও তার চোখে দেখতে এখনো পিচ্ছি লাগছে। জায়ান মনে মনে আওড়ায়, ঝগড়ুটে পিচ্ছিটা পিচ্ছি রয়ে গেছে, শুধু কিউট পিউট থেকে ঝগড়ুটে হয়ে গেছে। ওদিকে মায়ের ডাকে মোহনার পা সিঁড়ির মধ্যখানে আটকে যায়। তার পালানো আর হলো না। মোহনা মনে মনে বলে, খাইছে রে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়।
মা না দেখলে কি হতো? সে গুটি গুটি পায়ে নিচে নেমে আসে, এসে মায়ের দিকে তাকিয়ে মেকি হেসে বলে, কোথাও যাচ্ছিলাম না তো, সবাইকে খবর দিতে যাচ্ছিলাম যে বড় ভাইয়া এসেছে। নাফিসা চোখ রাঙিয়ে বলে, তোর মতন অলস কিনা সবাইকে ডাকতে যাচ্ছে, এও বিশ্বাস করতে হবে আমাকে? মোহনা চোরা চোখে মায়ের দিকে তাকায়, কারণ তার চুরিটা ধরা পড়েছে। তার মা মোটেও ভুল কিছু বলছে না, আসলেই তো সে অলস। আবার এটা ভেবেও লজ্জিত হয় তার মা জায়নের সামনে তাকে এভাবে বলছে। তারপর কাঁদো কাঁদো স্বরে বড় মাকে ডাকে। ও বড় মা, দেখো না মা কি বলছে। মীরা বেগম এগিয়ে এসে মোহনাকে জড়িয়ে ধরে নাফিসাকে বলেন, আহ নাফু, বকিস না তো আমার আম্মুটাকে। আমার আম্মু অনেক কাজ করে, মোটেই অলস না সে। কত কাজ করে সে জানি আমি আপা। আচ্ছা হয়েছে, আর কিছু বলিস না আমার মেয়েটাকে। বলে মীরা বেগম মোহনাকে নিয়ে জায়নের সামনে গেল। জায়নকে পরিচয় করিয়ে দিয়ে বলল, জায়ান, দেখ তো চিনতে পারছিস কিনা, এটা তোর ছোট আব্বুর মেয়ে মোহনা। জায়ন মোহনার দিকে তাকায়, মনে মনে বলে, আগে না চিনলেও এবার চিনতে পেরেছি, কিন্তু এখন থেকে মনে হচ্ছে কি ইনোসেন্ট, ভাজা মাছটাও উল্টে খেতে জানে না, অথচ তখন কি ঝগড়াটাই না করলো। সে মিমিক্রিও করে মোহনার, যে মোহনা তার বড় মাকে ঠোঁট উল্টে বলবে। ও বড় মা, মাছটা একটু উল্টিয়ে দাও না প্লিজ, দিলে আমি একটু খেতাম। বলেই ভেতর ভেতরে সে হেসে নেয়। এরপর হালকা মুচকি হেসে মোহনাকে বলে, কেমন আছিস বিচ্ছি? মোহনা দেখলো লোকটা খুব সুন্দর অভিনয় করতে জানে। তার সাথে তখন পায়ে পা লাগিয়ে ঝগড়া করেছে, আর এখন কিনা তার থেকে জিজ্ঞেস করছে সে কেমন আছে, আবার কিনা এত বড় মেয়েকে পিচ্ছি ডাকছে, তাও তুই সম্বোধন করে। মোহনা জায়নের মুচকি হাসির দিকে তাকায়, তবে এই হাসিটাই লোকটাকে সুন্দর লাগছে। আবার নিজে নিজেকে ধিক্কার দেয় এমনটা ভাবার জন্য। নিজে নিজে সান্ত্বনা দিয়ে বলে, এটা মোটেও সুন্দর হাসি না, মিচকে শয়তানরা এভাবে হাসে। পরক্ষণে মোহনা নিজের ভাবনা বাদ দিয়ে জায়নের প্রশ্নের উত্তর দেয়, জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালোই আছি। তো পড়াশোনা কেমন চলছে? পড়াশোনার কথা জিজ্ঞেস করে মোহনা ভেবে পায় না কি উত্তর দিবে। সে বরাবরই পড়াশোনার জিনিসটা পছন্দ করে না, পড়তে হবে বলে পড়ে, নয়তো কবে বাদ দিত। আর যদিও বাদ দিবে বলেও দিতে পারবে না, কারণ বাড়ির লোকজন কখনোই তাকে এটা করতে দেবে না। যেটা সে এড়িয়ে চলতে চায় সেটাই লোকে বেশি বেশি জিজ্ঞেস করে। বিরক্ত হলেও সে মুখে হাসি ঝুলিয়ে উত্তর দিল, জি ভাইয়া ভালোই চলছে। জ্যান খেয়াল করে মেয়েটা জোর করে হাসছে, সবার চাপে না পারতে, কিন্তু তবুও তার ওকে কিউট লাগছে, কারণ মোহনার থুতনিতে খুব সুন্দর একটা গর্ত তৈরি হয়েছে হাসার জন্য। মূলত ওই গর্তের কারণেই হাসিটা খুব বেশি সুন্দর লাগছে। সেটা জোর করে হাসুক বা মন থেকে। জ্যান এর পর্যায়ে জিজ্ঞেস করে, তুই এখন কোন ক্লাসে? এইচএসসি দিব এবার। বাহ, ভালোই তো। পরীক্ষা তো তাহলে আর বেশি দেরি নেই। জি ভাইয়া, আর 4 মাস বাকি এক্সামের। জানে বেশ ভালোই লাগছে ওকে এভাবে প্রশ্নের পর প্রশ্ন করতে, কেননা সে সবার সামনে অত্যন্ত বিনীত ভঙ্গিতে প্রশ্নের জবাব দিচ্ছে, আর কথায় কথায় ঘাড় কাত করে জি ভাইয়া বলে যাচ্ছে। এই পর্যায়ে মীরা বেগম এগিয়ে এসে বলেন, হয়েছে জায়ান, অনেক প্রশ্ন করেছিস, ও আর তুই কেউ কোথাও যাবি না, যে সব এখানেই দাঁড়িয়ে জিজ্ঞেস করে ফেলতে হবে। এবার উপরে গিয়ে ফ্রেশ হয়ে নে, কিছু খাসনি এখনো? আম্মু। মীরা এবার মোহনাকে বলল, আম্মু তুইও তো কিছু খাসনি এখনো কলেজ থেকে এসে, যা খেয়ে নে আগে। তারপর যাদের উদ্দেশ্যে বলল, তোমরাও চলো, রান্নাঘরের কাজ তো এখনো শেষ হয়নি। মীরা বেগমের কথাই রূপা আর নাফিসা বিনা বাক্যে রান্নাঘরের দিকে চলে গেলেন। মীরা যাওয়ার আগে জায়ানকে আবার তাড়া দিয়ে গেলেন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। আর এদিকে এতক্ষণ পরে মীরা বেগমের খাওয়ার কথা বলে মোহনার টনক নড়ল, খিদে পার মাথার চারা দিয়ে উঠল। সে তো এই লোকটার চক্করে নাও খাওয়া ভুলতে বসেছিল। বাকিস পরম্য বলেছিল নয়তো সে তো আবারও উপরে চলে যেত। আর তার নিজের মাটাও কেমন নিজের মেয়ের দিকে খেয়াল না রেখে ওই ছেলেকে নিয়ে আদিক্ষেতা করছে। মনে একটা দীর্ঘশ্বাস ফেলে মায়েদের পেছন পেছন ডাইনিং এর দিকে গেল। জায়ান মোহনার যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকি ক্ষীণ হাসলো। কেন হাসলো সে নিজেও জানে না। তারপর সেও চলে গেল সিঁড়ি পেয়ে দোতলার নিচ রুমের দিকে। খান ভিলা
নামক দোতলা আলিশান বাড়িটির তৃতীয় তলায় মোট 8টি রুম, বাম পাশের 4টি ও ডান পাশের 4টি করে, মাঝখানে বিশাল লম্বা করিডোর। করিডোরের শেষে রয়েছে একটা খোলা বারান্দা, যেখানে কয়েক সেট বেতের চেয়ার ও টেবিল আছে। একটা বেতের ছোট দোলনাও আছে, সাথে রয়েছে কয়েকটা হরেক রকমের ফুলের টব। রেলিংয়ের উপর পেঁচানো হরেক রঙের বাহারি লতানো ফুল গাছও আছে। গল্পগুজব করার জন্য রাতের মোহনীয় পরিবেশ উপভোগ করার বেস্ট জায়গা এই মনোরম বারান্দা। বাড়ির বড়রা সবাই নিচেই থাকে। সেখানেও আছে 4টি বিশাল বেডরুম, এরপর মাঝখানে বিশাল বড় লিভিং রুম, এক পাশে কিচেন ও বিশাল বড় ডাইনিং, অপর পাশে ছোটখাটো একটা লাইব্রেরি ও 2টা কাউচ ও টিভি। বাড়ির ছোটদের সবার রুম উপরে, দোতলার বাম পাশের শুরুতেই মোহিতের রুম, এরপর মোহনার তৃতীয় কক্ষটি জায়ানের, আর সর্বশেষ চতুর্থ কক্ষটি হলো গেস্ট রুম। আর ডান পাশের পরপর ফিহা, ফারিস, ফায়াজ ও নেহার রুম। জান কানাডা যাওয়ার আগে নিজ রুমে তালা দিয়ে গিয়েছিল, যার ডুপ্লিকেট চাবি রয়েছে মিসেস মীরা বেগমের কাছে। সে ব্যতীত এই রুমে এতদিন অন্য কেউ প্রবেশ করেনি, জান ছিল না এবং আসবে না যেন মীরার রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখত। কারণ তার ছেলে স্বভাবে যা খুঁতখুঁতে, কোনোদিন হুট করে এসে রুম অপরিষ্কার অপরিচ্ছন্ন দেখে নাক না সিটকায়। আজ হলেও তাই। জান এসেছে হুট করে, কাউকে কিছু না জানিয়ে, কিন্তু সবকিছু জান ঠিকঠাকই পেল, কারণ মীরা আগে থেকেই পরিষ্কার রেখেছে। জান উপরে গিয়ে নিজ রুমে তালা খুলে ভিতরে প্রবেশ করে এত বছর পর নিজ ব্যক্তিগত রুমে প্রবেশ করে তার বেশ শান্তি লাগছে। এক অন্যরকম প্রশান্তিময় অনুভূতি হচ্ছে, যা ভাষায় প্রকাশে অপারগ। এরপর জান লাগেজ খুলে একটা ব্ল্যাক পেলো টি শার্ট আর নাইক খচিত হোয়াইট ট্রাউজার নিয়ে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। বেশ কিছুক্ষণ পর একেবারে গোসল করে বের হলো। এসে টাওয়ালটা বারান্দায় মেলে দিয়ে বেডে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ ওভাবে শুয়ে রইল। ইচ্ছে করছে একটা লম্বা ঘুম দিতে, কিন্তু খুব ক্ষুধা লেগেছে। আগে খাওয়া প্রয়োজন, তারপর ঘুম। তাই বিছানা থেকে উঠে জান নিচে চলল খাওয়ার উদ্দেশ্যে। নিচে এসে জান সোজা ডাইনিং গিয়ে চেয়ার টেনে বসে পড়ল। জান দেখে তার আম্মুরা অল্প সময়ের মধ্যেই এলাহি আয়োজন করে ফেলেছে। পুরো টেবিলে নানান পদের রান্নাই ভর্তি। সে মিসেস মীরাকে অবাক কণ্ঠে বলে, এত খাবার হামু করেছো কি? ও মা, এত কই? তুই এতদিন পর এলি, তাই অল্প কয়েকটা তোর প্রিয় খাবার রেঁধেছি মাত্র। এগুলো তোমার মাত্র লাগছে? তা নয়তো কি, তুই আসবি জানলে আরো বেশি করে রাখতাম। জান অবাকাতর রেশ ধরে বলে, আম্মু তোমার মাত্র এতগুলো হলে বেশি কতগুলো হবে সেটাই ভাবছি। হয়েছে, আর ভাবতে হবে না। কথা বলেই পেট ভরাবি নাকি? খা তাড়াতাড়ি। এই তো খাচ্ছি, খাবার দেখে অর্ধেক পেট ভরে গেছে। মীরা বেগম নাক সিটকে বলেন, তা তো ভরবেই। ওখানে কি সব ঘাস পাতা খেতি? এমনকি মাছ মাংস সহ সবকিছু হাফ বয়েল করে খেতি। দেখলেই লাগে সব কাঁচা কাঁচা। মোটেই কাঁচা না ওসব, ওগুলো হেলদি খাবার। তুই তো বলবি। আচ্ছা যাই হোক, খেয়ে বল কেমন হয়েছে। অনেক মজা হয়েছে আম্মু, তোমাদের হাতের বানানো খাবারগুলো খুব মিস করেছি এতদিন। ছেলের কথা শুনে মীরা বেগম ছেলের প্লেটে একের পর এক খাবার তুলে দিতে শুরু করে। খাবার তুলে তুলে প্লেট ভর্তি করে দেয়। জায়ান দেখে বলে, উফ আম্মু কত দেবে? সব একদিনেই খাইয়ে ফেলবে নাকি? কই কত দিচ্ছি, এখনো তো কিছুই খাসনি ভালো করে। আমার খাওয়া প্রায় শেষ। বলে জায়ান মাকে মাথা নেড়ে আর দিতে নিষেধ করলো। তারপর মাকে আবার বলে, দাদিন কই গো আম্মু? মা তার রুমে শুয়ে আছেন। খেয়েছে? অল্প একটু খাওয়াতে পেরেছি। মা পুরো বাচ্চাদের মতো জেদ করছে, খাবার আর ওষুধ নেই। আমার আসার কথা বলেছো? না, বলিনি এখনো। ভালো করেছো, একেবারে গিয়ে সারপ্রাইজ দিব। মায়ের সাথে কথা বলার ফাঁকে ফাঁকে জান খাবার শেষ করে হাত ধুয়ে জান উঠতে যাবে। তখন নাফিসা আর রূপা বেগম কিচেন থেকে বেরিয়ে আসে। তাদের দুজনের হাতে 2টা বাটি। নাফিসা এগিয়ে এসে বলে, কি খাওয়া শেষ তোর? হ্যাঁ ছোট আম্মু। কিন্তু এখনো তো স্পেশাল খাবারগুলোই খেলি না। আরো স্পেশাল আছে নাকি? রূপা বেগম বলেন, হ্যাঁ আছে তো, আমি তোর প্রিয় পুডিং আর নাফু পায়েস বানিয়েছি। দুটোই আমার খুব প্রিয়, কিন্তু পেট তো ভর্তি হয়ে গেছে, খাবো কি করে এখন? রাতেও তো বানাতে পারতে। নাফিসা বলেন,
কি? কিছু হবে না একটু খেলে। বলেই তাকে জোর করে আবারও চেয়ারে বসিয়ে দেয়। তারপর শুরু হয় জায়ানকে জোর করে খাওয়ানোর পর্ব। জায়ান বেচারা কিছু বলতেও পারছে না, এদিকে আর খেতেও পারছে না। পুরোই নাজেহাল দশা তার। জায়ান খাওয়া দাওয়া শেষ করে আর উপরে যায় না। তার গন্তব্য এখন দাদিনের কক্ষ। রুবিনা বেগম তখন খেতে ঘুমিয়েছিলেন। জায়ান দাদিনের কক্ষে গিয়ে দেখে দাদিন উল্টো ফিরে শুয়ে আছে। সে খাটের পাশে গিয়ে বসে, দাদিনকে ডেকে ওঠে। দাদিন, হো দাদিন, ও মাই ডিয়ার দাদিন। রুবিনা বেগম নড়চড়ে ওঠেন। এবার জায়ানের দিকে ঘুরে হালকা একটু চোখ খুলে তাকান। সাথে সাথে জায়ান হাত নেড়ে হাই দেয়। রুবিনা আবার চোখ বন্ধ করে। বন্ধ করার সাথে সাথে আবার তড়িৎ ব্যাগে চোখ খুলে। চোখ খুলতেই তিনি হতভম্ব হয়ে যায়। এতদিন পর জায়ানকে চিনতে তার একটু ভুল হয় না। তার প্রথম নাতি হিসাবে জায়ান তার বড়ই আদরের। তিনি জায়ানকে উঠে তৎক্ষণাৎ জড়িয়ে ধরেন এবং কেঁদে ওঠেন। জায়ান বলে ওঠে, উফ দাদিন, কাঁদছো কেন? কাঁদলে কিন্তু আমি চলে যাব। রুবিনা এতক্ষণ জায়ানের কথা শুনছিল আর কাঁদছিল। জায়ানের চলে যাওয়ার কথা শোনার সাথে সাথে তৎক্ষণাৎ বাচ্চাদের ন্যায় মাথা নেড়ে না বলে। জানে এই দাদিনে না বলার স্টাইল দেখে হো হো করে কত হেসে উঠে বলে, উফ দাদিন, তুমি তো দেখছি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছ। এমনিতেও তুমি এখনো যা সুন্দরী, বয়স বোঝার উপায় নেই। যাকে বলে সুইট 16। রুবিনা এই পর্যায়ে জায়ানের বুক থেকে সরে বাহুতে হালকা চাপড় মেরে বলে, যা পাদি ছেলে, এতদিন পরে এসে বড়ি কার বাটারিং করতে হবে না। জায়ান নাটকীয় ভঙ্গিতে মুখ গোল করে বলে, ও মা দাদি, বাটারিং কই করলাম? তুমি তো সত্যিই সুন্দরী। পারলে তো বিয়েই করে নিতাম। দাদা ভাইয়ের জন্য তোমাকে বিয়ে করতে পারলাম না। বেশ আফসোসের সঙ্গে শেষ কথাটা বলে জায়ান। রুবিনা হেসে জায়ানের নাটক দেখে। সে জিজ্ঞেস করে, কখন আসলি দাদু ভাই? বেশিক্ষণ হয়নি, খুব খিদে পেয়েছিল তাই ফ্রেশ হয়ে খেয়েছি আগে। এরপর তোমার সাথে দেখা করতে এসেছি। ও, বাড়ির সবার সাথে দেখা হয়েছে? না, এখনো আম্মুরা ছাড়া আর কারোর সাথে দেখা হয়নি। পরে দেখা করে নেব রে। এখন থেকে তো এই বাড়িতেই আজ থাকবো। বহুদিন পর আদরের নাতিকে দেখে এবং তাদের সাথে একসাথে থাকার কথা শুনে রুবিনার ঠোঁটে হাসি ফোটে। তার এখন আর কোনো দুঃখ নেই। এসব ভাবতে ভাবতেই আবার জায়ানের কণ্ঠ কানে আসে তার। কিন্তু ডার্লিং, কাজটা কি ঠিক করলে তুমি? কি কাজ আবার ঠিক করিনি আমি? এই যে আমার শোকে নাকি তুমি অসুস্থ হয়ে গেছো। তা তো কি হয়েছে? এটা তুমি মোটেও ঠিক করোনি দাদিন। তো করব না? তুই তো ফিরে আসছিলি না, সেই যে গেলি আর খোঁজ নিলি না আমার। আমি নেইনি বলে তুমিও তো নাওনি। এখন অনিয়ম করে অসুখ বাঁধিয়েছো। বেশ করেছি, অসুস্থ হয়েছি বলেই তো এসেছিস। তুমি ফোন দিয়ে আসতে বললেই আমি চলে আসতাম দাদিন। আমি কি আমার দাদিনের কথা ফেলতে পারি বলো? সে আমার জানা আছে। আচ্ছা ঠিক আছে, তো ওষুধ খেয়েছো? এইবার রুবিনা বেগম মৌন থাকেন আর তার নীরবতায় বলে দেন যে তিনি খাননি। জান আবারও জিজ্ঞেস করে। রুবিনা বলে, না। জানতাম আমি। হয়েছে, এবার আর কোনো কথা না। ওষুধ দিব, চুপচাপ খেয়ে নেবে। বলে যান ওষুধের বাক্স খুঁজে প্রেসক্রিপশন দেখে ওষুধ নিয়ে রুবিনা বেগমকে খেতে দেয়। রুবিনাও আর কোনো গাইগুই করে না, খেয়ে নেয়। হয়েছে দাদিন, এবার তাহলে একটু তুমি রেস্ট নাও। আমি বরং যাই, সন্ধ্যায় দেখা হচ্ছে তাহলে দাদিন। আচ্ছা দাদু ভাই, যাও তুমি বরং গিয়ে রেস্ট নাও। সেই কখন এসেছো, এখনো তো রেস্ট নাওনি। তোমাকে টায়ার্ড দেখাচ্ছে। আসলেই দাদিন, আই এম ভেরি টায়ার্ড। আচ্ছা যা তবে। জ্যান সম্মতি দিয়ে বেরিয়ে দোতলায় চলে যায়। সবার সাথে এখন দেখা করার কোনো ওই নেই, কারণ বাড়ি এখন মোটামুটি খালি বলতে গেলে। আব্বুরা সব অফিসে, ছোটরাও কেউ নেই। সব স্কুল, কলেজ, কোচিং আর মেডিকেলে, আর ফাইজ ডিউটিতে। ওরা থাকলে এতক্ষণ জ্যানকে নিয়ে হইচই শুরু করে দিত। জ্যান ওদের কথা ভেবে হাসলো একটু। যাদের কথা ভেবে তার কানাটাই মন পড়তো আজ সে সবার মাঝে। চাইলেও কথা বলতে পারবে, ছুতে পারবে। জ্যান গিয়ে খাটে শুয়ে পড়ল। এখন একটা লম্বা ঘুম দেওয়া প্রয়োজন। তার শরীরটা ভীষণ ম্যাচম্যাচ করছে, তাই সে ঘুমিয়ে পড়ল। মাগরিবের আজান দিল একটু আগে। মোহনাও খেয়ে দিয়ে ঘুমিয়েছিল।
উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে নিল। তারপর গিয়ে বসলো বারান্দায় তার দোলনায়। দোলনাটা গোল, সে হাত পা তুলে রেলিংয়ের উপর দু হাতে ভর দিয়ে মাথা ঠেকিয়ে বসলো। সাথে সাথে তার ফোন বেজে উঠল। সে উঠে রুমে গেল আবার ফোন দেখতে।